বর্তমানে মুর্শিদাবাদের যা পরিস্থিতি, সেখানেই শুভেন্দু অধিকারী একটি টুইট আমরা দেখলাম। একেবারে সেখানে স্পষ্ট যে ধুলিয়ানের যিনি পৌরসভার চেয়ারম্যান, তার একটি উস্কানিমূলক বক্তব্য তিনি রাখেন এবং তারপরেই এই পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং একেবারে ধুন্ধুমার কাণ্ড গোটা মুর্শিদাবাদ জুড়ে। না, এটা তো শুধু ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিষয় নয়। আপনি যদি দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে একটা নির্দিষ্ট ধর্ম যদি সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে যায় তাহলে আটকাতে পারবেন। সেই দিন বিধানসভার ভেতরেই বোঝা গেছিল যে এই রাজ্যে দাঙ্গার রাজনীতির বীজ কারা বপন করছে। আপনি যদি দেখেন দীর্ঘদিন ধরে আজকে এই যে ঘটনা, শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, যারা এই রাজ্যে হিন্দু খত্রে মেহে, যারা এই রাজ্যে রামনবমীর নামে উস্কানির রাজনীতি করেছে, যারা এই রাজ্যে ইমাম ভাতা পুরোহিত ভাতার কম্পিটিশন লাগিয়েছে, যারা এই রাজ্যে 70-30-এর রাজনীতি করেছে, যারা এই রাজ্যে ভাগীরথীতে কেটে দেওয়ার রাজনীতির কথা বলেছে, যারা এই রাজ্যে রাম মন্দির বাবরি মসজিদের কম্পিটিশন করেছে, তাদের প্রত্যেককে এই ঘটনার দায় নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী 26,000 চাকরি বাতিলের পর বলেছিলেন প্ল্যান এ বি সি রেডি আছে। প্ল্যান এ আমরা দেখেছিলাম নেতাজি ইন্ডোরের মিটিং, প্ল্যান বি দেখেছিলাম ডিআই অফিসে শিক্ষকদের লাঠিপেটা করা। তাহলে কি প্ল্যান সি এটা, যেখানে সিদ্দিকুল্লাহরা কলকাতায় জমায়েত করলো, দিয়ে গরিব মুসলমানদের উত্তেজিত করে একটা নির্দিষ্ট হিন্দু ধর্মীয় ভাবাবেগকে উস্কানি দিয়ে প্র্যাকটিক্যালি দাঙ্গার আবহাওয়া তৈরি করলো। এবং সেখানে কিন্তু ভুলে গেলে চলবে না, কলকাতায় যখন সিদ্দিকুল্লাহর জামায়াতের সভা চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্দিকুল্লাহ চৌধুরী তার মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী, তাকে ফোন করে বলেছিলেন যে আমি খুব খুশি হয়েছি। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দুর্নীতি থেকে নজর ঘোরানোর জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা ধুলিয়ানের তার যে চেয়ারম্যান, তাকে দিয়ে এলানে জঙ্গের কথা, কিংবা সিদ্দিকুল্লাহর গরিব মুসলমানদের মুড়ি নিয়ে আন্দোলনের রাস্তায় বসে পড়ার কথা, গোটা রাজ্যকে অচল করে দেওয়ার কথা, সেই রাজনীতিকে আজকে ইমপ্লিমেন্ট করলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী না চাইলে, রাজ্যের সরকার না চাইলে দাঙ্গা হতে পারে না। 92 তার পরবর্তীকালে বহু ঘটনার সাক্ষী এই পশ্চিমবাংলা। মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু, বাবরি হয়েছে, গুজরাট দাঙ্গা হয়েছে, তেলেনিপাড়া, ভদ্রেশ্বর, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যদের সরকার পুলিশকে নির্দেশ দিয়েছিল শুট অ্যান্ড সাইট। আজকে মুখ্যমন্ত্রী কথা বলতে পারছেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে উলবেড়িয়ায় আরএসএসের 3 দিনের যে বৈঠক হয়েছিল তাতে এই রাজ্যে দাঙ্গার রাজনীতির ব্লুপ্রিন্টকে মান্যতা দিয়েছেন? নাকি তৃণমূল বিজেপি বাইনারি, হিন্দু মুসলমানের বাইনারি, যা বিজেপির ভোট ব্যাংকেরও দরকার, মমতারও ভোট ব্যাংকের দরকার, তার জন্য এই রাজনীতি করছেন? আপনি ভাবুন, একজন মুখ্যমন্ত্রী, তিনি আজ অবধি ওই ঘটনাস্থলে গেলেন না। 3 দিন লেগে গেল পুলিশের শীর্ষ অফিসারদের পৌঁছতে। আমরা বলছি আজকে বিএসএফের দায় দিচ্ছেন, কংগ্রেসের দায় দিচ্ছেন, বামেদের দায় দিচ্ছেন। আপনি তো পুলিশ মন্ত্রী, আপনার তো গোয়েন্দা দপ্তর, আপনার তো আইবি, তারা কি করছিল? বিএসএফ যদি বাইরে থেকে লোক ঢোকায় তাহলে আপনার গোয়েন্দা দপ্তর কি আপনার কালীঘাটে নিরাপত্তা দিচ্ছিল? তাদের আর গোটা রাজ্যে নিরাপত্তার বিষয় নয়। শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান বাংলাদেশ সীমান্ত এলাকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এই যে বিজেপি হালে নেমে এইসব করছে প্রতিবাদ। আমাদের বক্তব্য হচ্ছে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলা, তার আন্তর্জাতিক সীমান্ত এই মালদা মুর্শিদাবাদ। সীমান্ত এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় উগ্র মৌলবাদী শক্তিকে উত্তেজিত করছে, উস্কানি দিচ্ছে। এটা অমিত শাহ দপ্তর জানতো না? কেন অমিত শাহ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর ইন্টারভেন করেনি এই বিষয়টাতে? এ তো কেন্দ্রের ক্ষমতা রয়েছে। যদি সেরকম কোনো এলাকা হয় তাতে উপদ্রুত ঘোষণা করা সেই এলাকায়, সেনা নামানো। কেন সেনাবাহিনী নামাতে দেরি হলো? কেন সেনাবাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হলো না? আজকে যে বিএসএফের জন্য ঘরছাড়ারা নিরাপত্তা বোধ করছেন, সেই বিএসএফকে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, বিএসএফের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ থাকে, কিন্তু কার্গিল যুদ্ধ বলুন কিংবা মুর্শিদাবাদ, আমরা 34 বছরের ক্ষমতায় থাকা একটা পার্টি আজকে শূন্য হয়েছি। আমরা আজকে মনে করি এই সময়ে সবচাইতে বেশি প্রয়োজন সেনাবাহিনী, বিএসএফ। তাদের দিকে অভিযোগ করে দেওয়া মানে আগুন নিয়ে খেলা করা। মুর্শিদাবাদ মালদার ভয়ঙ্কর পরিস্থিতিতে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জিরা, ঈশা খানরা ঢুকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন না। এ কথা ঠিক। যখন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা ছিলেন তখন বিরোধী দলে গনি খান চৌধুরী ছিলেন, অজিত পাজা ছিলেন, সেরকম কংগ্রেসের নেতারা ছিলেন যারা ধর্ম, বর্ণ, জাত পাত রাজনীতি দূরে সরিয়ে ঐক্যবদ্ধতার উদাহরণ তৈরি করেছিলেন। আর আজকে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুর্শিদাবাদ মালদার এই ভয়াবহ হিন্দু মুসলিম বিভেদের রাজনীতি, দাঙ্গার পরিস্থিতি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? জগন্নাথ মন্দির উদ্বোধনের ব্লুপ্রিন্ট করছেন। এইটা কি মন্দির উদ্বোধনের সময়? যে 2 হিন্দু মানুষ মারা গেলেন, তারা কি এই ভগবানের মন্দির করতে চায় এই পশ্চিমবাংলার মাটিতে? এই যে ইজাজ বলে যে সংখ্যালঘু বাচ্চা ছেলেটা মারা গেল, সেই ছেলেটার মৃতদেহের ওপর দাঁড়িয়ে ইমাম মুয়াজ্জেমদের সঙ্গে মিটিং করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওয়াকফ বিরোধিতার মিথ্যে অভিনয় করছেন। 3 জন এমপি ভোট দিল না তৃণমূলের, 2 জন রাজ্যসভার তৃণমূলের এমপি ভোট নষ্ট করলো। এখানে দাঁড়িয়ে তিনি বলছেন দিল্লি চলে যাও, মানে দিল্লি গেলে সবটা সেটেল করা যায়। সারদা নারদা, রোজভ্যালি, চাকরি চুরি, দুর্নীতি, বালি, গরু, কয়লা, বসিরহাট দাঙ্গা, ধুলাগড় দাঙ্গা, কালিয়াচক দাঙ্গা, সব দাঙ্গার বিষয়, সব চুরি দুর্নীতির বিষয়। মোদি অমিত শাহর কাছে গেলে 7 খুন মাফ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? বলছেন মোদি ভালো, অমিত শাহ খারাপ। মানে এটা হচ্ছে ওই রকম একটা ব্যাপার, বাজপেয়ী ভালো ছিল, মোদি খারাপ ছিল, মোদি ভালো হলো, অমিত শাহ খারাপ হলো, আবার 2 দিন পর অমিত শাহ ভালো হবে, যোগী খারাপ হবে। আমরা বলছি আসলে কে ভালো কে খারাপ এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানবেন, কারণ নাগপুরের RSS-এর ক্লাসে 2টো রাজনৈতিক দলের ক্লাস হয়েছে। 98 সালে RSS-এর টাকা, বিজেপির টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করা, 3বার বিজেপির সঙ্গে ঘর করেছেন। গোধরা কাণ্ডের পর, বাবরি মসজিদের পর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন। গোধরা কাণ্ডের পর অমিত শাহ, নরেন্দ্র মোদীকে গোটা দেশের মধ্যে যখন সব মানুষ ছিছি করছে, তখন একমাত্র এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের বুকে পাঠিয়েছিলেন, এটা ভুলে গেলে চলবে না। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে গিভ অ্যান্ড টেক পলিসি করছেন। বিজেপির সাহায্য নিয়ে, মোদী অমিত শাহের সাহায্যে তার ভাইপো, তার দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের একের পর এক জামিন হচ্ছে, আর তার রিটার্ন গিফট হিসেবে পশ্চিমবাংলায় তীব্র মেরুকরণের রাজনীতিকে প্রমোট করছেন মুখ্যমন্ত্রী। উনি পুলিশ মন্ত্রী, কেন পুলিশ নিষ্ক্রিয় হলো, কেন পুলিশ ব্যবস্থা গ্রহণ করলো না? আর আজকে যারা হিন্দু মুসলমান করতে চাইছে তাদের জন্য আমাদেরকে এই কথাগুলো বারে বারে রিপিট বলতে হবে যে আজকের দিনে রাজনীতি দূরে সরিয়ে এ কথা খুব জোরালোভাবে বলা জরুরি। আসানসোলে ইমাম রাশিদির ছেলে খুন হয়েছিল, তাকে খুন করেছিল হিন্দুরা, কিন্তু আমরা তার জন্য সব হিন্দুদের দায়ী করব না। আজকে চন্দনবাবুকে যারা খুন করেছে তারা কিন্তু মুসলিম ধর্মের সম্প্রদায়, কিন্তু তার মানে সব মুসলিম খারাপ এমনটা বলা যাবে না। ইমাম রাশিদির ছেলে খুন হয়ে যাওয়ার পর ইমাম রাশিদি বলেছিলেন আর কারোর বাড়ির ছেলে যেন এরকম খুন না হয়। আজকে নিশ্চিত এই উদাহরণগুলোকে জোরালোভাবে সামনে আনতে হবে। তা না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী 2 জন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন। অবিলম্বে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান, তাদেরকে গ্রেপ্তার করা হোক। ওখানকার যে বিজেপির নেতার বিরুদ্ধে অভিযোগ, মিলনবাবু তার নাম, RSS নেতা চূর্ণবাবুর বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক। কোনো ব্যবস্থা নেই, কারোর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি নেই। অম্বিকেশ মহাপাত্র কার্টুন রাখলে 24 ঘন্টার মধ্যে পুলিশ তাকে ধরে, আর গোটা রাজ্য জুড়ে দাঙ্গার ব্লুপ্রিন্ট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছু জানে না, অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর কিচ্ছু জানে না। আসলে এটা কি সেটাই যে ভাই আসো তুমি আমি লুটে পুটে খাই, ভোট ব্যাংক হিন্দু মুসলমান ভাগ করে পিঠে ভাগ করি, আর দুর্নীতি চুরি সব ধামাচাপা দিয়ে দিই? এইটা কি ষড়যন্ত্র? তার বলি হলো 2 জন সাধারণ মানুষ, একজন সংখ্যালঘু মানুষ, 2 জন হিন্দু মানুষ, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। মুর্শিদাবাদ জেলা শিক্ষায় পিছিয়ে পড়েছে, অল্প বয়সী মেয়েদের বিয়ে হচ্ছে, অশিক্ষার সুযোগ নিয়ে ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, আর্সেনিক যুক্ত পানীয় জলের প্রকোপ, উন্নয়নের প্রশ্নে 2 দল, একদল রাম মন্দিরের কথা বলে, একদল বাবরির কথা বলে, কেউ স্কুল কলেজ হাসপাতালের কথা বলে না। শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত পানীয় জলের ব্যবস্থা, শিক্ষার সুস্থ পরিবেশ, এইসব কথা নিয়ে কোনো আলোচনা এরা করেনি। আর তার জন্যই আজকে মুর্শিদাবাদ মালদায় এই অবস্থা। এই অশিক্ষা কুসংস্কারের সুযোগ তৈরি করে দিয়েছে রাজ্যের সরকার। ইমাম ভাতার হাত ধরে পুরোহিত ভাতার স্লোগান বিজেপির হাতে তুলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আবার জগন্নাথ মন্দির উদ্বোধনের সুযোগ করে আবার একটা মসজিদের রাজনীতি সুযোগ করে দিচ্ছেন। মুর্শিদাবাদ মালদায় আরও বেশি করে প্রয়োজন বাম কংগ্রেসের মতন ধর্মনিরপেক্ষ শক্তিকে। এরা ছাড়া এই মুর্শিদাবাদ মালদা রক্ষা করা সম্ভব নয়, বাংলাকে বাঁচানো সম্ভব নয়। আজকে আগুন নিয়ে খেলা করছেন 2 দল, তৃণমূল বিজেপি। এদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হলে অবিলম্বে যৌথ বিচার বিভাগীয় তদন্ত একজন সিটিং জাজকে দিয়ে করাতে হবে। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর, BSF, রাজ্য পুলিশ, গোয়েন্দা দপ্তর, কাউকে নজরের বাইরে রাখা যাবে না, সবাইকে তদন্তের আওতায় আনতে হবে। কারণ আমরা মনে করি সরকার চেয়েছে, পুলিশ মন্ত্রী চেয়েছে, বিরোধী দলনেতা চেয়েছে, তার জন্য দাঙ্গা হয়েছে। যদি সরকার না চাইতো তাহলে এই দাঙ্গা হতো না। যখনই এই মুর্শিদাবাদ থেকে শুরু করে ভাঙর, কোথাও কোথাও কলকাতার রাজপথেও যখন পরিস্থিতি একেবারে অন্যদিকে চলে যাচ্ছে, যখন মুখ্যমন্ত্রী দেখছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন তিনি ইমামদের সঙ্গে বৈঠকে বলছেন যে এখানে আন্দোলন প্রতিবাদ করে কোনো লাভ নেই, দিল্লিতে চলে যান। না দেখুন, আমার বক্তব্য হচ্ছে ওয়াকফ বিরোধী আন্দোলনে তৃণমূল আছে না নেই,
এনআরসি যখন বিল পাস হয় তৃণমূলে 8 জন এমপি ভোট দেয়নি, নাহলে তো এনআরসিটাই পাস করাতে পারতো না বিজেপির সরকার। ওয়াকফে তৃণমূলের 3 জন লোকসভার এমপি, রাজ্যসভার 2 জন এমপি ভোট নষ্ট করলো, মানে অ্যাবসেন্ট হলো 3 জন, 2 জন ভোট নষ্ট করলো। তৃণমূলের এমপি ইউসুফ পাঠান দেখেছেন কেউ ওয়াকফ বিলে লোকসভায় কোনো কথা বলতে? দেখেছেন খলিলুর বাবুকে কোনো কথা বলতে? দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নাকি বিজেপির গলায় ফাঁসি দিয়ে মরে যাবেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে করতে, কোনো কথা বলছেন? যখন মুর্শিদাবাদ মালদা জ্বলছে ইউসুফ পাঠান চায়ের কাপে ফটো সেশন করছেন। যখন মুর্শিদাবাদ বহরমপুর মালদা জ্বলছে তখন তৃণমূলের একের পর এক নেতারা দায়িত্বজ্ঞানহীনভাবে তারা তখন 26,000 চাকরি চুরি আড়াল করতে নিজের আত্মীয়দের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে, জগন্নাথ মন্দির উদ্বোধনের ব্লুপ্রিন্ট করছে। আমরা বলছি এই রাজনৈতিক দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস নামক দল, এরা 11 সালে জামাতের সঙ্গে হাত মিলিয়েছিল, আরএসএসের সঙ্গে হাত মিলিয়েছিল, হাতে হাত মিলিয়েছিল আমাদের বিরুদ্ধে, আমাদেরকে সরানোর জন্য। আজকের দিনে ওয়াকফ বিল বিরোধিতায় অনেস্টলি লড়েছে কারা? কমিউনিস্টরা, কংগ্রেস, বামপন্থীরা, কংগ্রেস। গোটা দেশে একের পর এক রাজ্যের সরকার, কেরালার সরকার, তামিলনাড়ু সরকার, তারা রিট পিটিশন করেছে। এই রাজ্য থেকে নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিমরা রিট পিটিশন করেছেন। তৃণমূলের এমপি মহুয়া দেবী রিট পিটিশন করেছেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় করেননি? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেননি? কেন রাজ্যের সরকার রিট পিটিশন করলো না? লোকসভায় নীরব থাকবো আর এখানে সংখ্যালঘু মানুষদের ভোট ব্যাংকে ব্যবহার করব, সংখ্যালঘু মানুষদের উস্কে দেবো, এই দ্বিচারিতার রাজনীতি কতদিন চলবে? মুর্শিদাবাদে এই যে পুলিশের গুলিতে একজন সংখ্যালঘু যুবক মারা গেল, সেও তো ওয়াকফ বিরোধী আন্দোলনে পার্ট ছিল, তাকে রাজ্য সরকার পুলিশ গুলি করলো কেন? ভাঙড়ে একদম শান্তিপূর্ণ আইএসএফের প্রতিবাদ মিছিলে পুলিশ এরকমভাবে ন্যাক্কারজনকভাবে লাঠিচার্জ করলো কেন? দাঙ্গাবাজদের পুলিশ আটকাতে পারে না, আর এখানে আইএসএফ, মানে আইএসএফ যেহেতু তৃণমূলকে সমর্থন করে না, এই সংখ্যালঘু মানুষরা যেহেতু তৃণমূলকে পছন্দ করে না, তার মানে এই রাজ্যে আইনের শাসন নেই, মমতার শাসন চলছে। যারা মমতার সঙ্গে থাকবে সে দাঙ্গাবাজ হতে পারে, চোর গুন্ডা বদমাশ হতে পারে, তার জন্য এক আইন। আর যারা মমতার সঙ্গে থাকবে না তাদের হাল অম্বিকেশ, শিলাদিত্য, তানিয়া ভরদ্বাজ, এদের হাল হবে। এই রাজ্যের সরকারটা চূড়ান্ত দলতন্ত্র কায়েম করেছে সব জায়গায়। পুলিশের মানসম্মান মাথা হেট হয়ে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজকে এই রাজ্যের পুলিশি ব্যবস্থাকে যদি নতুন করে রিফর্ম করতে হয় এই সরকার তাড়াতে হবে। ঠিক যেমন ওয়াকফ আজকে আইন হয়েছে, তার জন্য আইনি লড়াই লড়তে হবে। ওয়াকফ আইনকে যদি আটকাতে হয় তাহলে কেন্দ্রে মোদী সরকারকে সরাতে হবে। দিল্লিতে মোদী সরকারের এই ওয়াকফ আইনের বিরুদ্ধে একটা বড় অংশের এমপি, 200-র ওপর এমপি ভোট দিয়েছে, তারা কিন্তু হিন্দু। মাত্র 24 জন মুসলিম এমপি ওয়াকফ বিরোধী আইনে ভোট দিচ্ছে, আর কোনো মুসলিম এমপি নেই। ন্যাচারালি আমার বক্তব্য হচ্ছে এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই না। ওয়াকফকে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান বানিয়ে দিচ্ছেন সিদ্দিকুল্লাহকে নামিয়ে। প্র্যাকটিক্যালি এই আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়তে পারবেন না, সেই সৎসাহস নেই, কারণ তার ভাইপো জেলে যাওয়ার ভয় আছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে হিন্দু মুসলমান করতে চাইছেন। আমরা বলছি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে যারা ওয়াকফ আতঙ্কে ভুগছেন, উস্কানিতে পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আপনাদের মিসইউজ করছে। ঠিক যেমন পাক সার্কাসে রিজওয়ানুর খুনে অভিযুক্ত এখন সল্টলেকের তৃণমূলের নেতা, আজকে ঠিক ওয়াকফ আইনে, ওয়াকফ বিরোধিতায় একের পর এক সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার করছে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের পুলিশ। শান্তিপূর্ণ প্রতিবাদে থাকুন, আন্দোলনে থাকুন, গোটা দেশে প্রতিবাদ হচ্ছে। কোনো নির্দিষ্ট জায়গাকে অশান্ত করলে আপনি, আমি, আমরা কেউ ভালো থাকবো না।